আমি নিবেদিতা। আপনারা শুনছেন বাংলা পডকাস্ট ভালো আছি উইথ কথা নিবেদিতা। শুরু করছি স্বপ্নের ফেরিওয়ালার ১০ম পর্ব। আকাশের পশ্চিম কোণে রক্তিম সূর্য তখন বিদায়ের প্রস্তুতিতে মগ্ন, আর সন্ধে এক পা দুপা করে পৃথিবীর বুকে নামার আয়োজন করছে। মণি সেই কখন থেকে ঘোর লাগা চোখে তাকিয়ে আছে রূপসার দিকে। এতদিন ধরে রূপসার মুখে যে কথাটা শোনার জন্য সে ছটফট করছিল, আজ একটু আগেই সে কথাটা শোনার পর থেকে মনির সারা শরীর যেন অবশ হয়ে গেছে। সে এক চুলও নড়তে পারছে না। এখন রূপসার মুখেও কোনো কথা নেই। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে শার্টের বুক পকেটের ভেতর থেকে এক টুকরো কাগজ বের করে মনি তার নিজের লেখা একটা কবিতা আবৃত্তি করে। এবার তুমি মুখ তুলে দেখো, তোমার লজ্জার শিশির মাখা ওষ্ঠে আমার অধর অন্ধকারে ঢাকা। তোমার চিবুক চুম্বনের চাবুকে পাগলা হাওয়ার মতো উত্তাল। আদরের অনাদরে বেড়ে উঠা চারা গাছে শিহরণ লাগে প্রেমের। উদরের সবুজ ধান খেতে সোনালি স্বপ্ন ফলে। কিছু স্বপ্ন, কিছু কল্পনা বাসা বেঁধেছিল সে ঘরে, নকশি কাঁথার বুননে স্নেহের উষ্ণ মায়া নিয়ে। কিছু প্রেম ছিল পরশের আশায়। পলকহীন এই চোখ শস্য দানার মতো ছড়িয়ে দিচ্ছিল স্বপ্নের ভবিষ্যৎ। যতনে জমানো সব অপেক্ষারা নাম নিল প্রতীক্ষার। কবিতা শেষ করে মণি রূপসাকে বলে, কিরে, কেমন লাগলো কবিতাটা? তোর জন্য লিখেছি। কবিতার নাম দিয়েছি প্রতীক্ষা। আমার জন্য? হ্যাঁ, তোর জন্য। গত সপ্তাহে তোদের ওখান থেকে এসেই লিখেছি। আমার বিশ্বাস ছিল, জানিস, আমরা এই রকম একটা বিকেল একসঙ্গে কাটাবো। তুই তোর মনের কথা বলবি। হ্যাঁ, রবি ঠাকুরের গান গেয়ে বলবি, সেটা জানতাম না। তবে আমার কল্পনার সাথে আজকের অনেক কিছুই মিলে গেছে। রূপসা একটু অবজ্ঞার সুরে বলে, ইস, তুই যেন সব কিছুই আগের থেকে জানিস। জানি না বলছিস? কেন, তোকে সেদিন বলিনি তুইও আমায় ভালোবাসিস? শুধু বলতে পারছিস না? আচ্ছা, তুই আমায় মিথ্যে কথা কেন বলেছিলি বলতো? আমি তো তোর বন্ধু। বন্ধুকে কি কখনো মিথ্যে বলতে হয়? বন্ধুর কাছে কি কিছু লুকোতে হয়? আমি তো তোর কাছে কোনোদিনও কিচ্ছু লুকাইনি। শেষ লাইনটা বলে মনি একটু অন্যমনস্ক হয়ে পড়ে। না, এটা বললে বোধহয় ভুল হবে। একজনের কথা তোকে বলা হয়নি। আসলে তার কথা আমার এই কাজ বন্ধু ছাড়া আমি আর কাউকে বলিনি। কার কথা? তখন আমি খুব ছোট, বড়জোর ক্লাস 2-3-তে পড়ি। একবার মায়ের সাথে একটা গ্রামে গিয়েছিলাম, মায়ের এক বান্ধবীর বাড়িতে। বলতে পারবো না কোন মাসে গিয়েছিলাম, কিন্তু তখন নিশ্চয়ই সরস্বতী পুজো শেষ হয়ে গিয়েছিল, কারণ ট্রেনে যাওয়ার সময় মা আমায় কাশির কুল কিনে দিয়েছিল। আমরা বেশ কয়েকদিন ওখানে ছিলাম। সেই বাড়িটায় অনেক লোকজন ছিল, 4-5 জন বাচ্চাও ছিল। এদের সবার মধ্যে মায়ের বান্ধবীর মেয়ে চম্পার সাথে আমার সবচেয়ে বেশি ভাব হয়। চম্পা আমার বয়সেরই হবে। আমি আর চম্পা সারাদিন খেলতাম। বাড়ির অন্যান্য বাচ্চারা আমার সাথে খেলতে আসলে চম্পা কেন জানি না তাড়িয়ে দিত। ওদের বাড়ির পাশেই একটা ছোট নদী ছিল। নদীতে তখন খুব বেশি জল ছিল না। সেই নদীতে আমি আর চম্পা কাগজের নৌকো বানিয়ে ভাসাতাম। নৌকোগুলোতে চম্পা আমার আর ওর নাম লিখে দিত। নদীর ঘাটে আমরা বালু দিয়ে ঘর বানাতাম। নদীর ধারের জংলি গাছের ফুল পাতা দিয়ে ভাত তরকারি রান্না করতাম। জানিস, আমার এসব স্মৃতি কিছুটা ঝাপসা হয়ে আসলেও একটা দিনের কথা এখনো ছবির মতো আমার চোখে ভাসে। কৌতূহলী দৃষ্টিতে রূপসা জিজ্ঞেস করে, কি হয়েছিল সেদিন? সেদিন আমি আর চম্পা নদীর কাছে একটা টিলার উপর বসে জবা ফুল, করবী ফুল, আরও কিছু নাম না জানা ফুল দিয়ে মালা গাঁথছিলাম। সময়টা এই আজকের মতোই ছিল। সন্ধে হয় হয়। দূরে কতগুলো ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছিল।
চম্পার পরনে ছিল একটা গোলাপি রঙের ফ্রক, আর আমি একটা লাল রঙের শার্ট পরেছিলাম। হঠাৎ মালা গাঁথা থামিয়ে চম্পা আমায় বলল, চল মণি, আমরা বিয়ে করি। আমি বললাম, বিয়ে করতে হলে তো মাথায় টোপর পরতে হয়, আমাদের কাছে টোপর আসবে কোথার থেকে? একটু ভেবে চম্পা আমায় বলল, তুই এখানে বস, আমি এক্ষুনি আসছি। বলেই সে বাড়ির দিকে দৌড় দেয়। একটুক্ষণ পরই চম্পা দুটো কাগজের ঠোঙা নিয়ে ফিরে আসে। একটা ঠোঙা আমার মাথায় পরিয়ে দেয়, একটা সে নিজে পরে। চম্পার দেখা দেখি আমাদের নিজের হাতে বানানো মালাগুলোর থেকে একটা মালা আমি ওর গলায় পরিয়ে দিই, আর একটা নিজে পরি। চম্পা হাতে করে একটা লাল রঙের টিপও এনেছিল। টিপটাও নিজে নিজে পরে আমার হাত ধরে বলল, এবার চল। আমি বিজ্ঞের মতো ভাব করে বলি, আমি দেখেছি বিয়ের সময় ঠাকুর মশাই কী সব মন্ত্র পড়েন, আমরা তো সেগুলো জানি না, তাহলে বিয়ে হবে কি করে? চম্পা বলে, আমি সব জানি, তুই আমার সাথে আয়। চম্পার কথা মতোই নদীর পাড়ে বসে হাতে এক কুশ জল নিয়ে আমি বলি, এই আমি তোমায় বিয়ে করলাম। সে নিজেও ওরকমটা করেছিল। ওই বয়সেই চম্পা কি পাকা ছিল। সন্ধেবেলা আমায় বলে, বিয়ে করলে বরকনেকে রাতে একসাথে শুতে হয়। আমরা দুজন বায়না করায় চম্পার মা একটা ছোট খাটে আমাদেরকে একসঙ্গে শুতে দিয়েছিলেন। রূপসা চোখ বড় বড় করে জিজ্ঞেস করে, তারপর? তারপর আর কি, মাঝরাতে চম্পা ভ্যাঁ করে কেঁদে ওঠে, ওর মায়ের কাছে শুতে চলে যায়। আমারও মায়ের জন্য মন কেমন করছিল, তাই আমিও আমার মায়ের পাশে এসে শুয়ে পড়ি। আমরা পরদিনই চলে এসেছিলাম, আমার স্পষ্ট মনে আছে। স্টেশনে আসার জন্য আমি যখন মায়ের পাশে রিকশায় উঠে বসি, তখন চম্পা ওর বাবার হাত ধরে ওদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছিল। আমরা খুব কাঁদছিলাম, ওর মাও ছিলেন একপাশে। যেইমাত্র রিকশা চলতে শুরু করে, অমনি চম্পা ওর বাবার হাত ছেড়ে আমি মনির সঙ্গে যাব বলে রিকশার পেছন পেছন দৌড়তে আরম্ভ করে। আমারও চলন্ত রিকশার থেকে লাফিয়ে পড়তে ইচ্ছে করছিল, কিন্তু মা আমার হাত শক্ত করে ধরে রেখেছিল। রিকশাটা একটা বাঁক নেওয়ার পর আর চম্পাকে দেখা যাচ্ছিল না। বাড়ি ফিরে আমি অনেক দিন পর্যন্ত এখানে এসেই চম্পার জন্য কাঁদতাম। এরপর আর আমি চম্পাকে কোনোদিনও দেখিনি, কিন্তু আজও চম্পার রিকশার পেছন পেছন ছুটে আসার দৃশ্যটা মনে পড়লে আমার কান্না পায়। তুই কি চম্পাকে ভালোবাসিস? ভালোবাসি কিনা জানি না, তবে এ কথা সত্যি, চম্পাকে আমি এখনো ভুলতে পারিনি। আমার মনে হলো এই সত্যিটা তোর জানা দরকার, তাই বললাম। কিন্তু তুই এই প্রশ্নটা করছিস কেন? চম্পার কথা শুনে কি তোর কষ্ট হচ্ছে? না, কষ্ট হচ্ছে না। একটা কথা মনে রাখিস রূপসা, চম্পাকে নিয়ে আমি কোনোদিনও কোনো স্বপ্ন দেখিনি। আমার সব স্বপ্ন তোকে নিয়ে। মনে রাখব। আমার জন্য লেখা কবিতাটা কি আমায় দিবি? কবিতা লেখা কাগজটা এখনো মনির হাতেই রয়েছে। সে কাগজটার উপর একবার চোখ বুলিয়ে বলে, দেব, তবে একটা শর্ত আছে। তুই আমায় কথা দে, এখন থেকে তুইও আমায় চিঠি লিখবি। কথা দিলাম। রূপসা তার কথা রেখেছে। আজকাল প্রায়ই মনির কাছে রূপসার চিঠি আসে। সেসব চিঠি পড়ে মনি মনে মনে ফুঁসতে থাকে, কারণ চিঠিতে রূপসা 2-3 লাইনের বেশি কিছু লেখে না। আমার টিউশন স্যার শহরের বাইরে গিয়েছেন, তাই আজ বিকেলবেলা পিয়ালিদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। পিয়ালি তোর কথা জিজ্ঞেস করছিল। ইতি, রূপসা। চিঠির নমুনা দেখো। আরে পিয়ালির সাথে আমাকে নিয়ে কি কথা হলো সেটা তুই চিঠিতে লিখবি না? আজ কলেজের প্রথম দিন ছিল। সিনিয়র কয়েকজন ছেলে র্যাগিং করার জন্য আমায় ঘিরে ধরে। আমার খুব নার্ভাস লাগছিল। ভাগ্যিস মেজদি এসে পড়েছিল। সামনে পেলে সব কটার হাড়গোড় ভেঙে ফেলতাম। রূপসাটাই বা এত বোকা কেন?
এদের ভয় পাওয়ার কি আছে? সাহস জোগাবার জন্য মণি আবার রূপসাকে চিঠি লিখতে বসে পড়ে। রূপসার চিঠি যত ছোট হয়, মণির তার ঠিক উল্টো। রূপসাকে লেখা মণির কোনো চিঠি ৮-১০ পৃষ্ঠার কম হয় না। বেশিরভাগ চিঠি শুরু হয় মণির নিজের লেখা কিংবা রবি ঠাকুরের লেখা কোনো কবিতার লাইন দিয়ে। এই যেমন, আমরা দুজন ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজন মানে আমি আর তুই, আমরা দুজন কি কি করব বলতো? একদিন তোকে নিয়ে কোনো এক পাহাড়ে যাব। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আমরা দুজন সূর্যোদয় দেখব। তোর কপালে থাকবে সূর্যের মতোই লাল টিপ। রাঙা সূর্যের প্রথম কিরণ যখন তোর মুখে পড়বে, তখন সারা দিগন্তে আলোড়ন সৃষ্টি হবে। তোর ঝর্ণার মতো হাসির শব্দে প্রশ্রয় পেয়ে সেই পাহাড়ের বুক চিরে নেমে আসবে জলের ধারা। আবার কোনো এক শীতের পূর্ণিমা রাতে আমরা দুজন হাঁটতে বেরোব। কুয়াশার চাদরে মোড়া ধান ক্ষেতের আলপথ পেয়ে আমরা হেঁটে যাব বহুদূর। সেই পথে কেউ থাকবে না, শুধু তুই থাকবি, আমি থাকব, আর থাকবে রাতের নৈশব্দ। আরও কত কি লেখে মণি, চিঠি তো নয়, যেন ছোটোখাটো একখানা বই। রূপসার চিঠির মতোই তার মুখেও সীমিত কথা। মণি রূপসাদের বাড়িতে ফোন করলে রূপসা হ্যান আর বেশি কিছু বলে না। ওর নাকি বাড়ির লোকজনের সামনে কথা বলতে লজ্জা লাগে। তাই রূপসা মাঝে মধ্যেই কলেজ কিংবা টিউশন থেকে আসার পথে কোনো পিসিওতে ঢুকে মণিকে ফোন করে। সেখানেও একই অবস্থা। মণি হ্যালো বললেই রূপসা বলে আমি। সেই আমি শব্দটা শোনা মাত্রই মণির বুকের ভেতরে কালবৈশাখী ঝড় ওঠে, আর সেই ঝড় থামতে থামতে রূপসার টাকা ফুরিয়ে যায়। প্রত্যেক বছর রাস পূর্ণিমায় চৌধুরী বাড়িতে বিরাট করে লক্ষ্মী পুজো হয়। এবছর পুজো উপলক্ষে সরলা দেবী রূপসা আর রেণুকাকে নিয়ে মণিদের বাড়িতে এসেছেন। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে মণি পূর্ণিমার চাঁদ দেখছে। আজ সারা সকাল ধরে বাড়ির মেয়ে বউরা স্নান সেরে আলতা সিঁদুর পরে উঠোন জুড়ে আলপনা করেছে। এখন জ্যোৎস্নার স্পর্শে সেই আলপনা আর নিজেকে ধরে রাখতে পারছে না। তার সবটুকু সৌন্দর্য ঠিকরে বেরিয়ে আসছে। গোটা বাড়ি নাড়ু চিড়ে আর খিচুড়ির গন্ধে ম ম করছে। হঠাৎ মণি রূপসাকে দেখতে পায়। গায়ে চাঁদের আলো মেখে রূপসা দাঁড়িয়ে আছে উঠোনের এক কোণে। আজও রূপসা শাড়ি পরেছে, তবে আজ তার পরনে নীল রঙের শাড়ি আর কপালে নীল টিপ। কাজল পরা চোখে রূপসা তাকিয়ে আছে উঠোনের আলপনার দিকে। বোধহয় জ্যোৎস্না আর আলপনার অভিসার দেখছে। এখন মণির রূপসাকে নীলাঞ্জনা বলে ডাকতে ইচ্ছে করছে। মণি তার সারা শরীরে একটা যন্ত্রণা অনুভব করে। এই যন্ত্রণার সাথে তার পরিচয় আছে। এই মুহূর্তের অনুভূতি শব্দে প্রকাশ না করা পর্যন্ত যন্ত্রণাটা কমবে না। পরদিন দুপুরবেলা রূপসা, রেণুকা আর মণিদের পাড়ার ৩-৪ জন মেয়েরা মিলে হঠাৎ পুকুরে স্নান করার পরিকল্পনা করে। ভগবতী দেবী এ বিষয়ে আপত্তি করেন। তোরা কি শুরু করেছিস বলতো? তোরা কি বুঝতে পারছিস না? তোদের ঠান্ডা লেগে যাবে। পুকুরে স্নান করার ব্যাপারে রূপসারই সবচেয়ে বেশি ঝোঁক। তাই সে বলে, কেন ঠান্ডা লেগে যাবে মাসিমা? তোমরাও তো পুকুরে স্নান করো, তোমাদের তো কিচ্ছু হয় না। শোনো কথা, আমাদের শরীরের সাথে কি আর তোদের ওই লিকলিকে শরীরগুলোর তুলনা হয়? আমরা গ্রামে বড় হয়েছি, বনে বাদারে ঘুরেছি, ঘন্টার পর ঘন্টা পুকুরে সাঁতার কেটেছি, আমাদের কিচ্ছুটি হয়নি। কিন্তু তোদের মতো শহুরে ছেলেমেয়েদের কি আর পুকুরের জলে স্নান করার অভ্যেস আছে? তাই বলছি, তোদের সহ্য হবে না। রূপসা আবদার করে বলে, একদিন করলে কিচ্ছু হবে না মাসিমা, তুমি আর না করো না প্লিজ। অন্যান্য মেয়েরাও রূপসার সাথে তাল মেলায়। সবার উৎসাহ দেখে
ভগবতী দেবী শেষ পর্যন্ত হেসে বলেন, ঠিক আছে বাপু, করোগে পুকুরে স্নান, তবে মনে থাকে যাতে বেশিক্ষণ জলে থাকা চলবে না। বেশ কিছুদিন ধরেই মণি রূপসাকে তার সাইকেলে করে বেড়াতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। যদিও এই সাইকেলে বন্ধু রূপসাকে সে বসিয়েছে কয়েকবার, কিন্তু প্রেমিকা রূপসাকে একবারও বসানো হয়নি। এদিকে সাইকেলটা নষ্ট হয়ে পড়ে আছে, বিশেষ করে পেছন দিকের সিটটা ভাঙা। এখন রূপসা আসায় মণি সাইকেল মেরামত করার জন্য ব্যস্ত হয়ে ওঠে। সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো, মণি সাইকেলটা নিয়েই পড়ে আছে। সে নিজের হাতে খুব যত্ন করে সাইকেলের পেছন দিকের সিটটা ঠিক করে, যাতে রূপসার এতটুকু অসুবিধে না হয়। মণি বারবার সাইকেলটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। সত্যি এখন সাইকেলটা নতুনের মতো চকচক করছে। তবু মণির মন ভরে না। সামনের দিকে 2-4টে প্লাস্টিকের ফুল লাগিয়ে দেব। কথাটা ভেবে মণি নিজের ঘরের দিকে পা বাড়ায়। মণির ঘরের জানালা দিয়ে বাড়ির পেছন দিকে থাকা পুকুরটা পরিষ্কার দেখা যায়। পুকুর পাড় থেকে মেয়েদের কলকল হাসির শব্দ পেয়ে মণি জানালার সামনে এসে দাঁড়ায়। ততক্ষণে মেয়েদের স্নান হয়ে গেছে। বলা বাহুল্য যে 5-6 জন মেয়েদের মধ্যে একমাত্র রূপসার উপরেই মণির চোখ আটকে যায়। কিন্তু আজ মণি রূপসার কোন রূপ দেখছে? ভেজা চুলে, ভেজা কাপড়ে রূপসাকে একেবারে অন্যরকম লাগছে না? এর আগেও ভেজা কাপড়ে মেয়েদের দেখেছে মণি। কই, তখন তো শরীরে কোনো সাড়া জাগেনি। কিন্তু এই মুহূর্তে সদ্য স্নাতা রূপসাকে দেখে মণির সারা শরীরে শিহরণ হচ্ছে। ভেজা কাপড়ের উপর ভেসে ওঠা রূপসার শরীরের জ্যামিতি দেখে মণির মনে হচ্ছে যেন সে কোনো প্রাচীন সভ্যতার হারিয়ে যাওয়া ভাস্কর্য আবিষ্কার করেছে। এই প্রথম মণি রূপসাকে দেখে প্রেমিক থেকে পুরুষ হয়ে ওঠে। বিকেলবেলা মণির দিদি, বৌদি, সরলা দেবী, রূপসা, রেণুকা সবাই মিলে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। সেই বাড়িটা মণিদের বাড়ির থেকে বেশ দূরে। মণির রূপসার উপর একটু অভিমান হয়। ওর যাওয়ার কি দরকার ছিল? বাড়িতে থাকলে তো দুজনে বসে গল্প করতে পারতাম। এখন পর্যন্ত জিজ্ঞেস করার সুযোগটাই তো হলো না। আমার সাথে সাইকেলে করে বেড়াতে যাবি? আগামীকাল রূপসা চলে যাবে। এখন মণি রূপসার কাছাকাছি থাকার একটা মুহূর্তও হারাতে চায় না। অগত্যা সে সাইকেল নিয়ে সেই আত্মীয়ের বাড়িতে পৌঁছায়। সন্ধে প্রায় 6:30-7টা। সবাই যখন বাড়ি ফেরার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে অটোরিকশার অপেক্ষা করছে, তখন রূপসা আমতা আমতা করে সরলা দেবীকে জিজ্ঞেস করে, মা, আমি মণির সাথে সাইকেলে করে যাই? আনন্দে মণির চিৎকার করতে ইচ্ছে করছে। এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। পিচ ঢালা রাস্তার দুপাশে সবুজ ধান ক্ষেত। ক্ষেতের উপর ছড়িয়ে আছে কুয়াশার পাতলা আস্তরণ। রাস্তায় লোকজনের সংখ্যা খুব কম। মণি অলস ভঙ্গিতে সাইকেলের প্যাডেল মারছে। পেছনে বসে আছে রূপসা। দুজনেই নিশ্চুপ। গতকালের চাঁদটা আজ নিজের থেকেই এদের সারথি হওয়ার দায়িত্ব নিয়েছে। মণি ভাবছে, এই পথ যাতে কোনোদিনও শেষ না হয়। এখন হেমন্তকাল এবং শীতকালের মধ্যে যেন একটা গোপন বোঝাপড়া চলছে। শীত ধরার বুকে আসার জন্য উসখুস করছে, কিন্তু মণির একটুকু শীত করছে না। রূপসার ডান হাতটা তার পিঠে লেগে থাকায় মণির সারা শরীরে এক সুখকর উষ্ণতা সঞ্চার হচ্ছে। দুপুরবেলা রূপসাকে পুকুর পাড়ে দেখার পর থেকেই মণির মনে একটা ইচ্ছে জন্মায়। একবার সাইকেল থামিয়ে কথাটা বলবো রূপসাকে। না থাক, ও যদি রেগে যায়। আমার সব স্বপ্নই একটু একটু করে সত্যি হচ্ছে। একদিন এই স্বপ্নটাও সত্যি হবে। কিছুক্ষণের জন্য মনকে সান্ত্বনা দিলেও মণির বুকের ভেতরের চাপা উত্তেজনাটা কিছুতেই শান্ত হচ্ছে না। ঘণ্টা দেড়েক পর বাড়ি ফিরে মণি রূপসাকে নিয়ে আবার তার সেই আমগাছ বন্ধুর কাছে যায়। কিছুক্ষণ নীরব থেকে
একবার আকাশের চাঁদের দিকে, একবার ডালপালা ছড়িয়ে সগর্বে দাঁড়িয়ে থাকা বিশাল আমগাছটার দিকে তাকিয়ে মণি সাহসে ভর করে কাঁপা কাঁপা স্বরে রূপসাকে জিজ্ঞেস করে, তোমায় একবার জড়িয়ে ধরব, শুধু একবার? তোমায় শব্দটা শুনে রূপসা চমকে ওঠে। সে একবার চোখ তুলে মণির দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। এখন তাকে রাজ্যের লজ্জা পেয়ে বসেছে। রূপসার চোখে মুখে কোনো রাগের চিহ্ন নেই দেখে মণি রূপসাকে তার বুকের গভীরে আঁকড়ে ধরে। আলিঙ্গনরত অবস্থায় মণি গত সন্ধ্যায় লেখা লাইনগুলো রূপসাকে শোনায়। চাঁদ আলো ছড়ায়, মন ভরায়, তবু ছুঁতে পারি না তাকে। কি করে তোমায় বলি বলো, আমি জোছনা কুড়িয়েছি। তুমি আঁচল মেলে ধরো, আমি চাঁদের চাষ করি।